নমস্কার। কাহানি কাঞ্চিতির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের যে আমরা সত্যজিৎ শতবার্ষিকী উদযাপন করছি, তাতে আপনারা যারা রেগুলার আসেন এবং আজকাল অনেকেই আসেন, আশা করি আপনারা এই আলোচনায় আপনাদের ভালো লাগছে। কমেন্টস দেখে তো তাই মনে হয়, সেটা নিশ্চয়ই খুব, তাতে আমরা উৎসাহিত হই। এবং আজকে আমাদের যে আলোচনাগুলো আমরা করে যাচ্ছি, যে সত্যজিৎ রায়ের ছবির নারী চরিত্রদের নিয়ে আলোচনা। এর আগে আমরা 6জন এরকম চরিত্র নিয়ে আলোচনা করেছি: মৃন্ময়ী, বিমলা, আরতি মজুমদার, অদিতি সেনগুপ্ত, ঝুরিয়া, সর্বজয়া। আজকে আমাদের আলোচনার চরিত্র হচ্ছেন পথের পাঁচালীর দুর্গা। এবং এই দুর্গাকে নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আজকে আমাদের যোগ দেবেন, তিনি অলরেডি ব্যাকস্টেজে আছেন, ইন্দ্রাণী সেন। আমি ইন্দ্রাণীদিকে আমাদের শোতে আগে নিয়ে আসি, এসে তারপর আমি ইন্দ্রাণীদির সঙ্গে আপনাদের একটা ছোট্ট পরিচয় করিয়ে দেব। খুব একটা পরিচয় করাবার নেই, আর আশা করি যে আপনারা এই যখন দেখবেন, আপনাদের কোনো প্রশ্ন মন্তব্য থাকলে ওগুলো আপনারা সাইডে করে যাবেন আমাদের চ্যাট বক্সে। আর একটা জিনিস বলি, আমাদের একটি এখন ইউটিউব চ্যানেল আমরা একটা নতুন করেছি, এবং এই হচ্ছে সেই ইউটিউব চ্যানেলের, আমি আপনাকে আমাদের লিঙ্কটা দিয়ে দিই, যাতে কি যদি কখনো আপনার যদি ইউটিউবে যান, দয়া করে কাহানি কাঞ্চেতি চ্যানেলটায় যাবেন, এবং সেখানে আমাদের যত আমরা লাইভ শো গুলো করেছি ফেসবুক লাইভে, সেগুলো সব এখন ইউটিউবে তোলা আছে। তার মধ্যে অলরেডি রে 100 সিরিজের 6টা অলরেডি ওখানে আপলোড করা আছে, সেগুলো আপনারা দেখবেন। এইটা হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা। আর আমি আপনাদের আমাদের যে ওয়েবসাইট যেটা আছে www.kahanikancheti.in, আমরা এই তারও লিঙ্কটা এখানে দিলাম, এবং আশা করি যে আপনারা আমাদের কাহানি কাঞ্চেতি এই লিঙ্কটায় যাবেন। সেখানে নানান রকম আর্টিকেল সত্যজিতের ওপরে এবং সত্যজিতের ছাড়াও নানান রকম আর্টিকেলস, বুক রিভিউজ সব আছে। ফটোগ্রাফারদের একটা স্পেশাল আমাদের সেকশন আছে, ফটো কর্নার বলে, সেখানে আপনারা সবাই আসবেন। তা এই গেল আমাদের ইউটিউবের লিঙ্ক, আর এই হচ্ছে কাহানি কাঞ্চিতির আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, যেখানে আশা করি আপনারা যাবেন আর আমাদের ফেসবুকে ফলো করবেন। এবার ইন্দ্রাণীদি, বেশ ইন্দ্রাণীদি তুমি এসে গেছো। হ্যাঁ, বেশ, খুব ফার্স্ট ক্লাস। এখন হ্যাঁ, নমস্কার ইন্দ্রাণীদি। এখনো দর্শকরা আস্তে আস্তে আসছেন। আমি তোমার এই সংক্ষিপ্ত পরিচয় তুমি যেভাবে আমাকে বলেছিলে, আমি সেইভাবেই করে দিচ্ছি। এবং আমি এটাও বলেছি একটু আগে যে কলকাতার মধ্যে বসে তোমাকে খুব একটা পরিচয় করিয়ে দেওয়া সেরকম দরকার নেই, কিন্তু তাও আমার কর্তব্য তোমাকে একটু পরিচয় করিয়ে দেওয়া। ইন্দ্রাণীদিকে, ইন্দ্রাণীদি বিজ্ঞাপনের জগতে একটি সুপরিচিত নাম। বহুদিন নাম ধরে বিজ্ঞাপন এজেন্সিতে তিনি কাজ করছেন। তিনি মিডিয়া ডিপার্টমেন্টের বা মিডিয়া কৌশলের নানান রকম ভাবে নানান এক্সপেরিমেন্ট করে গেছেন, এবং আপাতত সিম্বায়োসিস ইউনিভার্সিটিতে পুনেতে তিনি অধ্যাপিকা। তিনি মিডিয়া ম্যানেজমেন্ট স্টাডিজ এর উপরে ওইটা ওনার ভার। আর এছাড়া তিনি কনস্ট্যান্টলি সাহিত্য চর্চা করেন, বহুদিন ধরেই কোলাজ টোলাজও করেন, এবং তার গণেশের যে কালেকশনটা, সেটা আমরা মাঝে মাঝে, আমি কেন অনেকেই এসে সেটা মাঝে মাঝে দেখে যায়। অসাধারণ গণেশের উপরে তার কালেকশন আছে। সুতীর্থ আর তুর্নি এসে গেছো, থ্যাংক ইউ ফর কামিং। আর আমি এর বাইরে আর কিছু বলছি না, বুঝেছো বর্দি, এইখানেই রাখছি, তুমি যেরকম বলেছিলে। এখন ঠিক আছে, আর আমি বর্দির কাছে, আমি এই আলোচনায় বর্দি বলেই ডাকবো, কেন সেটাতেই বহু বছর ধরে আমি অভ্যস্ত। আমি কেন, আমরা অনেকেই অভ্যস্ত, কাজে সেইটাই না হলে বড় মুশকিল হয় চেঞ্জ করতে। আমি বর্দির কাছে গেছিলাম অরিজিনালি সর্বজয়ার উপরে কথা বলার জন্য। তা আমাকে বর্দি বলেছিলেন যে সর্বজয়াটা আমি নই, উনি আমাকে পাঠিয়েছিলেন প্রফেসর রুশুতি সেনের কাছে। এবং রুশুতি সেন আপনারা জানেন এখানে এসেছিলেন, এবং এসে
এটা নিয়ে একটা খুব সিরিয়াস আলোচনা করে গেছিলেন। এবং তখন আমাকে বড়দি বলেছিলেন যে আই থিঙ্ক আই উড প্রেফার টু ডু দুর্গা, কাজী তুমি সর্বজয়ের জন্য রুশতির সঙ্গে কথা বলো, আমি একটু কথা বলিয়ে দিচ্ছি, আর দুর্গাটা তুমি আমাকে দিতে পারো, আমি দুর্গাটা ইয়ে করতে পারি। তো সেই জন্য আজকে দুর্গার জন্য বড়দি আমাদের কাছে সঙ্গে এসে গেছেন। এখন বড়দি প্রথমেই তোমাকে যে প্রশ্নটা দিয়ে বা যে জিনিসটা তোমাকে দিয়ে জিজ্ঞেস করবো, তুমি দুর্গাটা সিলেক্ট করলে কেন, মানে হোয়াই ডিড ইউ অপ্ট ফর দুর্গা? তার আগে বলি যে রুশতি আমার মামাতো বোন, তো ওর যে পরিমাণ বিভূতিভূষণ এবং সত্যজিতের ছবি নিয়ে পড়াশোনা আছে, গবেষণা আছে, তাতে সর্বজয়া দুর্গা এই দুটোই ও খুব ভালো বলতে পারতো। কিন্তু তুমি তো এক একটার জন্য এক একজনকে খুঁজছো, কাজেই আমি তখন তোমায় বলেছিলাম যে দুর্গাটা না হয় আমি করি। দুর্গাটা আমার বাছার কারণ হচ্ছে যে দুর্গা চরিত্রটা সম্বন্ধে আমার ছোটবেলা থেকে একটা দুর্বলতা আছে। আমি যখন সত্যজিতের পথের পাঁচালীর ছবি প্রথম দেখেছিলাম, তখন আমার বয়স ছিল ওই ছবির বড় দুর্গার মতন, বছর 12 কি 12.5 এরকম একটা হবে। হ্যাঁ, এবং সেই সময় আমার মনে আছে যে আমাকে ওই নিশ্চিন্তপুর গ্রাম আর ওই দুর্গা ভীষণভাবে প্রভাবিত করেছিল। আমি একদিকে দুর্গার সংসারের যে দারিদ্র, সেটা দেখে আমি খুবই কষ্ট পেয়েছিলাম, আর দুর্গার মৃত্যুতে তো আমি বেশ কান্নাকাটি করেছিলাম। সেই সময় যা বয়স ছিল তাতে তখন পথের পাঁচালীর অন্য নানা উৎকর্ষ বোঝার মতন ক্ষমতা ছিল না। কিন্তু ওই যে দুর্গা, ওর সঙ্গে আমার কোথায় জানি একটা যোগাযোগ হয়ে গেল, একটা আত্মিক যোগাযোগ হয়ে গেল। আমার কিরকম, আমার গ্রাম সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না, তো আমার কিরকম মনে হতো আমিও যদি ওরকম একটা গ্রামে যেতে পারতাম, সেখানে যদি ওরকম দুর্গার মতো আমার একটা বন্ধু থাকতো, তার সঙ্গে যদি আমি ওরকম খেলা করতে পারতাম। আমার মনে আছে এখনো যে আমি মাঝে মাঝে ওই দুর্গাকে নিয়ে স্বপ্নও দেখেছি সেই বয়সে। অনেক পরে বড় হয়ে আমার মনে হয়েছে যে সেই সময় ওই মানে 50-এর দশকের মাঝামাঝি থেকে 60-এর দশকের প্রথমে আমার মতো অনেক কিশোর কিশোরী, তাদের কোনো গ্রামের আর অস্তিত্ব ছিল না। গ্রামের বাড়ি বলতে তাদের কাছে কিছু ছিল না, কারণ আমাদের পরিবারকে তাদের গ্রামকে অন্য এক দেশে ফেলে চলে আসতে হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ঠাকুমা দিদিমার কাছে অনেক সময় আমাগো দেশের বাড়ি, আমাগো দেশ, এই গল্পটা, তার নানা রকম গল্প শুনে বড় হয়েছি। হয়তো কোথাও একটা মনের ভিতরে সেটার একটা কোনো প্রভাব, সেটার একটা কোনো অনুভূতি থেকে ওই দুর্গা সম্বন্ধে দুর্বলতাটা আমার জন্মেছিল। সেই জন্যই তোমাকে বলেছিলাম যে দুর্গারই আমি হয়তো বলতে পারি। পরে বড় হয়ে পথের পাঁচালী অনেকবার দেখেছি। ছোটবেলায় যখন দুর্গা দেখেছিলাম খালি আমাটির ভেপু পড়া ছিল। পরে পথের পাঁচালী, অপরাজিত উপন্যাসও পড়েছি, পথের পাঁচালী অনেকবার দেখেছি। এবং তখন সত্যজিৎ রায়ের অসাধারণ পরিচালনা, ক্যামেরার অসম্ভব মুন্সিয়ানা, বিশেষ করে একমাত্র কানু বন্দ্যোপাধ্যায় ছাড়া যারা অভিনয় করেছিলেন তারা সবাই ছিলেন অভিনয় একেবারে অনভিজ্ঞ, তাদের কোনো অভিজ্ঞতাই ছিল না অভিনয় করার। এবং সেই ধরনের অভিনেতা অভিনেত্রীদের দিয়ে, বিশেষত শিশু চরিত্রের অভিনেতাদের দিয়ে ওই রকম অসাধারণ অভিনয় করিয়ে নেওয়া, মানে এটা তো মানে কোনো প্রশংসা, কোনো কিছু কথা দিয়ে এটাকে আমরা ধরতে পারবো না। পথের পাঁচালী কি সাধে আজকেও পৃথিবীর শ্রেষ্ঠ 100 ছবির মধ্যে অন্যতম হিসাবে গণিত হয়। যাই হোক, তো যখন আমি উপন্যাসগুলো পড়লাম, সিনেমাও দেখলাম, তখন আমার মনে হলো যে কোথাও বিভূতিভূষণের উপন্যাস যেরকম অপু কেন্দ্রিক, কোথাও সত্যজিতের পথের পাঁচালীটা ততটা অপু কেন্দ্রিক নয়। সত্যজিতের পথের পাঁচালী আমার মনে হয়েছিল সেখানে সর্বজয়া আর দুর্গা তাদের অনেক বেশি
প্রাধান্য হয়েছে, দেখিয়েছেন উনি অপুর থেকে। এইখানে মানে সত্যজিতের দুর্গা আর বিভূতিভূষণের দুর্গা তারা কিন্তু এক হয়েও অনেক আলাদা। তারা ঠিক মানে সত্যজিৎ বিভূতিভূষণের পথের পাঁচালীতে নেই এমন কিছু সত্যজিৎ নতুন করে দেখাননি। সিনেমার চলন বলন উপন্যাসের চলন বলন থেকে আলাদা হয়, এবং সেখানে হয়তো ঘটনাগুলোকে আগে পিছে সাজানোর সময় সত্যজিৎ কিছুটা স্বাধীনতা নিয়েছিলেন, এবং কিছু কিছু জায়গায় সময়ের কিছু হেরফের করেছিলেন। কিন্তু এমন কোনো জিনিস পথের পাঁচালী সিনেমায় নেই যেই জিনিসটা বিভূতিভূষণের উপন্যাসে ছিল না। কিন্তু তা সত্ত্বেও দুর্গা, উপন্যাসের দুর্গা আর সিনেমার দুর্গা আলাদা, সেটা আমরা একটু পরে আলোচনা করব। এখন এই যে দুর্গার প্রাধান্য, এটা আমরা পথের পাঁচালীর গোড়া থেকেই দেখি। সিনেমাটা শুরু হয় ছোট দুর্গা দিয়ে, আর শেষ হয় বোধহয় বড় দুর্গা স্মৃতিকে বিদায় জানিয়ে। এখন আমরা একটু ছোট দুর্গাকে সুজিত যদি দেখে নিতে পারি দু একটা ক্লিপ। নিশ্চয়ই। আর তার আগে আমি আমাদের যারা এসছেন দর্শকরা তাদের একটা বলি যে বর্দি আমাদের ওয়েবসাইটের জন্য দুর্গার উপরে একটি ব্লগ লিখেছেন। সেই ব্লগটা বর্দি খুব ভালো ট্রাকশন পাচ্ছে, খুব লোকজন পড়ছেন। তা আমি এখানে ওই ব্লগের লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই kahanikancheti.in/sen-raise-durga। কাজে আপনারা যদি ওই ব্লগটা পড়তে চান সেটাতে এই লিঙ্কটা আপনারা যেতে পারেন। আমি ছবিগুলো দেখতে যাবার আগে বর্দি একটা হ্যাঁ, এখানে সুতীর্থ একটি জিনিস বলেছেন, সেটা সুতীর্থ ঠিক বলেছেন যে ইন্দির ঠাকুরনের চরিত্রে যিনি অভিনয় করেন চুনিবালা, তিনি বোধহয় স্টেজের অভিনেত্রী ছিলেন। হ্যাঁ, চুনিবালা দেবী স্টেজের অভিনেত্রী ছিলেন। আর কানু বন্দ্যোপাধ্যায় সেখানে আমি যেটা বললাম যে কানু বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো অভিজ্ঞতা ছিল না, সেটা একটু ভুল বলা হলো। চুনিবালা দেবীরও অভিনয়ের অভিজ্ঞতা ছিল, হ্যাঁ আমি স্বীকার করছি। আরেকজন ছিল, সেটা হচ্ছে তুলসী চক্রবর্তী, ওই মাস্টার মশাই। আমি পার্শ্ব চরিত্রগুলো অত ধরছি না, ছোট ছোট চরিত্রের মধ্যে আরো দু একজন ছিলেন যাদের অভিনয়ের অভিজ্ঞতা ছিল। আমি এখন চট করে চলে যাই ওই ছোট বয়সীর দুর্গা, যেটি বোধহয় করুণা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, তিনি কি নাম, তিনি বোধহয় ওই রুমকি ব্যানার্জি, তিনি এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই ক্লিপটাই যাই একটু, 1 মিনিট। এখানে দুটো ক্লিপ আছে, একটার পর একটা। এই শেষ দৃশ্যে সত্যজিৎ কিন্তু আমাদের দেখান না যে ওরা যখন চলে যাচ্ছে তখন ওরা কি দেখছে, ওরা কি দেখছে দেখান না, ওরা কি ভাবছে তারও উনি কোনো ব্যাখ্যা দেন না। বিভূতিভূষণের উপন্যাসে যদি আবার ফিরে যাই, বিভূতিভূষণ কিন্তু এখানে হরিহর, সর্বজয়ার, অপু তিনজনের মনে 3 রকম ভাবনার কথা বলেছেন। হরিহর ভাবছিল পিতৃপুরুষের ভিটে ছেড়ে যাওয়াটা কি আমার ঠিক হচ্ছে? স্বর্গ থেকে বাপ পিতামহ কি ভাবছেন কে জানে। সর্বজয়া ভাবছিল নতুন জায়গায় গিয়ে, বেনারসে গিয়ে হয়তো এতদিন যে দারিদ্র্যের মধ্যে সে ছিল তার থেকে সে একটু মুক্তি পাবে, সে একটু হয়তো ভালোভাবে সংসার করতে পারবে। একমাত্র অপু তার দিদির কথা ভাবছিল। অপু ভাবছিল দিদি মরে গেল, দিদি কিন্তু ছিল নিশ্চিন্দিপুরের ঘরে, ওখানে বনে জঙ্গলে মাঠে সব জায়গায় কিন্তু দিদি ছিল। আজকে কিন্তু সে দিদিকে ফেলে চলে যাচ্ছে। এবং অপু সেখানে দেখে একবার যে নিশ্চিন্দিপুরের বাঁশঝাড়ের পাশে চৌরাস্তার মোড়ে দিদি দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। অপুর মনে হয়
দিদি ওখানে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। বিভূতিভূষণের সর্বজয়া থেকে সত্যজিতের সর্বজয়া কিন্তু আলাদা। সত্যজিতের সর্বজয়া কিন্তু কেঁদে ফেলেন, চোখে আঁচল চাপা দেন। এখানে আমাদের মনে হয় তাহলে সর্বজয়াও কি দুর্গা তার প্রথম সন্তানের কথা, যে যাকে নিশ্চিন্তেপুরে চিরদিনের মতো তিনি ছেড়ে চলে যাচ্ছেন, তার কথা ভাবছেন, ভেবেই কি তিনি কাঁদছেন? কাজে শেষ দৃশ্যও কিন্তু দুর্গা রয়েছে। এবং যেহেতু শেষ দৃশ্যে দুর্গা রয়েছে, যেহেতু শেষ দৃশ্যে দুর্গার ভাবনাটা আমাদের মনের মধ্যে এসে যায়, সেহেতু আমার মনে হয় যে দুর্গার স্মৃতি পুকুরে ডোবেনি। হ্যাঁ, দুর্গার স্মৃতি পুকুরে ডোবেনি, দুর্গা নিশ্চিন্তিপুরেই রয়ে গেল। আর এবার তার মানে, হ্যাঁ, তার মানে বর্দি আমরা কি এই একটা জায়গায় এগ্রি করতে পারি যে পুকুরে মধ্যে মালা ডুবে যাওয়া বা নিশ্চিন্দপুর ছেড়ে চলে যাওয়া ডাজ নট টেক অ্যাওয়ে দুর্গা। ইনফ্যাক্ট দুর্গার প্রেজেন্সটা হয়তো খানিকটা একটু মানে অ্যাবসেন্সের মধ্যেও প্রেজেন্সটা বোধহয় খুব বেশি হয়ে থাকে। এখানে যেমনি কৃষ্ণা দত্ত লিখছেন যে দিদিকে ফেলে যাওয়াটা মনে হচ্ছে অপুর ভালো লাগছে না, না সেটা বোধহয় নিশ্চয়ই লাগছে না। এবং যেটা বর্দি বলছিলেন যে ও বোধহয় দেখছে যে অপু মানে দুর্গা দাঁড়িয়ে দেখছে কোথাও না কোথাও গাছের ডালে বা পথে পথে। কিন্তু আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যদি এটা ধরেও নিই যে না ওসব কেউ সবাই সব জায়গায় আছে, দুর্গা আছে, আমাদের সঙ্গেই আছে, এবং দুর্গা তো সেই অর্থে বিভূতিভূষণ থেকে আরম্ভ করে পথের পাঁচালী প্রায় 60 বছর হয়ে গেছে। দুর্গা তো আজকেও তো আমরা দুর্গা আলোচনা করছি, কাজে দুর্গা বোধহয় যায়নি খুব একটা কোথাও, খুব একটা দূরে কোথাও যায়নি। কি মনে হয় তোমার? মানে এই দেখো আজকে তো আমাদের এই সত্যজিতের নারী চরিত্রের এই যে সিরিজ আমরা আলোচনা মালা যেটা আমরা চেষ্টা করছি চালাবার করেছি, সেখানে বোধহয় দুর্গা আজও রেলেভেন্ট। নিশ্চয়ই নিশ্চয়ই দুর্গা আজও রেলেভেন্ট। নিশ্চয়ই, ঠিক ঠিক। আর এখানে শাশ্বতী বলছেন এবারে আমাদের একটু দুর্গার অভিনয় যিনি করেছেন উমা দাশগুপ্ত, তার কথায় যেতে হবে। কারণ দুর্গার অভিনয় উমা দাশগুপ্ত অসম্ভব ভালোভাবে করেছিলেন, এবং আমাদের মনেই হয় না যে উনি একটি শহুরে মেয়ে, ওনার গ্রামে ঝাঁকার বা গ্রামে যাওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না। সেইখানে একটা ওরকম গ্রামের মেয়ের চরিত্রকে উনি যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, সেটা একটা অসাধারণ কৃতিত্বের পরিচয় দেয়। অবশ্য আমি উমা দাশগুপ্ত যত ইন্টারভিউ পড়েছি, যত জায়গায় লেখায় ওনার কথা পড়েছি, উনি কি বলেছেন সেটা লেখার মধ্যে পড়েছি, উনি কিন্তু নিজে কোনোদিনই বলেননি যে উনি খুব ভালো অভিনয় করেছিলেন। উনি সবসময় বলেছিলেন যে উনি যে অভিনয়টা করেছিলেন তার কৃতিত্বটা পুরোপুরি সত্যজিৎ রায়। কারণ সত্যজিৎ রায় অনেক ধৈর্য ধরে অনেক বিশদভাবে ওনাকে বুঝিয়ে দিতেন যে ঠিক কিভাবে ওনাকে অভিনয়টা করতে হবে, ওর কাছ থেকে একটা বিশেষ দৃশ্যে কি ধরনের অভিব্যক্তি সত্যজিৎ রায় চাইছেন, এটা খুব সুন্দর করে বোঝাতেন বলেই ওর পক্ষে ওই চরিত্রায়নটা সম্ভব হয়েছিল। এমনকি উনি একথাও বলেছেন যে কোনোটা যদি ঠিক মতো হতো না, সত্যজিৎ রায় রাগারাগি বকাবকি কখনো কিছু করতেন না, বরঞ্চ বলতেন ভালোই হয়েছে, তবে আরেকটু চেষ্টা করে দেখো না, হয়তো আরেকটু ভালো হতে পারে। এই যে একটা পরিচালকের ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে এবং উমা দাশগুপ্তের নিজের যে অভিনয়ের দক্ষতা নিজের মধ্যে যেটা ছিল, সেই দুটোর একটা সংমিশ্রণে পথের পাঁচালী দুর্গার চরিত্রটা তৈরি হয়েছিল। এই দুর্গার চরিত্রটা এতই
মানে এতই জীবন্ত যে আমার আজও অনেক সময় মনে হয় যে যেখানে অপুর চরিত্রের জন্য সুবীর ব্যানার্জি চাইল্ড অ্যাক্টর হিসেবে বিদেশে পুরস্কৃত হয়েছিলেন, যেখানে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে ইন্দির ঠাকুরুন বা চুনিমালা দেবী তিনিও পুরস্কার পেয়েছিলেন। সর্বজয়া সম্বন্ধে পড়েছি যে উনি নমিনেটেড হয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত পুরস্কার পাননি। সেখানে দুর্গার চরিত্রটা কোথাও নমিনেশন পেয়েছে, পুরস্কার তো দূরে থাক, কোথাও নমিনেশন পেয়েছে বলেও কিছু পড়িনি। এখানে আমার অনেক সময় নিজের মনে হয় যে হয়তো দুর্গার চরিত্রটা কিভাবে ব্যাখ্যা করা হবে সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায়। দুর্গা কি সত্যি পার্শ্ব চরিত্র, নাকি দুর্গা মূল চরিত্রগুলোর একটি, কিভাবে, নাকি দুর্গা শিশু চরিত্র, কিভাবে কোন ক্যাটাগরিতে দুর্গার জন্য আমরা মানে একটা অ্যাওয়ার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা যেন একটু ধাঁধার বিষয় হয়ে থাকে। তবে অ্যাওয়ার্ড বা পুরস্কার পান বা না পান, উমা দাশগুপ্তর অভিনীত দুর্গার চরিত্র সত্যি অনবদ্য, এবং সেটা একেবারেই আমরা আজও ভুলতে পারি না। আজও যখন দেখি তখন আমরা সেই দুর্গার সঙ্গে কোথায় একাত্ম হয়ে যাই। এখানে উমা দাশগুপ্তর একটা ইন্টারভিউতে পড়েছিলাম যে পথের পাঁচালী আমেরিকায় রিলিজ করার পরে ওই 1955 সালে আমেরিকার বেশ কিছু পত্র পত্রিকা ওনাকে টিনেজার অফ দ্য ইয়ার হিসাবে সিলেক্ট করেছিল। এটাও কিন্তু একটা অসাধারণ পুরস্কার, কারণ কতটা ভালো চরিত্রায়ন উনি করেছিলেন, যার ফলে সেই বিদেশি পত্র পত্রিকাগুলো ওনার সেই অভিনীত দুর্গার চরিত্রটাকে স্বীকার করে নিয়েছিল এবং ওকে টিনেজার অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত করেছিল। কাজে দুর্গার চরিত্রটা আমি আমার লেখায় আমার খুব পছন্দের একজন শিল্পী ন্যাট কিং কোল, তার গানের দুটো কথা ব্যবহার করেছি যে ইউ আর আনফরগেটেবল, দ্যাটস হোয়াট ইউ আর। সেইভাবে উমা দাশগুপ্তর দুর্গা is unforgettable. That's what it is. I think that's a wonderful way to come to an end of this very intense discussion, Bodhi. And I think you have carried Durga on your shoulders extremely well. And as everybody is saying, that you explained the nuances so well. একটা জিনিস আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে একটা এসেছে যে অপু আর দুর্গা এই নিয়ে পথের পাঁচালী, এবং এই পথের পাঁচালীতে অপু দুর্গা পরবর্তীকালে হাউ অ্যাকচুয়ালি দে ফেস দ্য রিয়েল লাইফ, মানে যখন এরা বড় হলেন, বিয়ে থা করলেন, দে বিকেম প্যারেন্টস। সুবীর ব্যানার্জি সম্বন্ধে আমি খুব একটা এইটুকুনি জানি যে অপুর পাঁচালী বলে বোধহয় একটা ছবি হয়েছিল, এবং মাঝে মাঝে ইউটিউব অপুর পাঁচালী, তাতে সুবীর ব্যানার্জির পরবর্তী জীবনের কথা আমরা জানতে পেরেছি। আর উমা দাশগুপ্ত সম্বন্ধে আমি যেটুকু জানি, উমা দাশগুপ্ত লেখাপড়ায় খুব ভালো ছিলেন। উনি খুব সম্ভব আমার ঠিক মনে পড়ছে না কোন কলেজ থেকে উনি ইন্টারমিডিয়েট করেছিলেন, কিন্তু তারপরে উনি গ্রাজুয়েশন করেছিলেন প্রেসিডেন্সি কলেজ থেকে। হিস্ট্রিতে অনার্স নিয়ে উনি গ্রাজুয়েশন করেছিলেন, এবং তারপর উনি হিস্ট্রিতে উনি পিএইচডিও করেন, পরবর্তীকালে এমএ করেন, পিএইচডি করেন, এবং সম্ভবত অক্সফোর্ড বা কেমব্রিজ এই দুটো জায়গার মধ্যে একটা, খুব সম্ভব অক্সফোর্ড আমার যতদূর মনে পড়ছে, সেখানে গিয়ে একটা পোস্ট ডক্টরেট স্টাডিও উনি করে থাকেন। এবং তারপরে উনি এই পড়ানোর জগতেই, লেখাপড়ার জগতেই উনি সারা জীবন কাটিয়েছেন। বিয়ের পরে উনি উমা দাশগুপ্তর থেকে উমা সেন হয়েছিলেন। হ্যাঁ, এইটুকু আমার ওনার সম্বন্ধে জানা আছে। আমি তাতে একটু জানি উনি এখনো জীবিত আছেন, যতদূর জানি আছেন, উনি থাকেন সাদার্ন অ্যাভিনিউতে। আর আমাকে 1 মিনিট সময় দাও, আমার কাছে একটা
ওনার একটা ছবি আমাকে শ্রীনন্দা অনেক আগে অন্য বিষয়ে পাঠিয়েছিল, আমি একটু দেখি যদি ওটা, হ্যাঁ 1 মিনিট, এটা আমার এটা ফাইলে আছে, এটা একটু দেখাই। এই হচ্ছেন এখন এর মধ্যে কোনজন উমা সেন, আমার মনে হয় একদম বাঁদিকে, ইনি বোধহয় আমাদের এটা ইন্দিরা গোষ্ঠীতে উনি গান গাইতেন, এটা ঠিক। এবং এই ছবিটাতে একদম বাঁদিকে যাকে দেখছি তিনি বোধহয় আমার হিসেব মতো ইনি বোধহয় উমা সেন। তবে তুমি যেটা বললে যে উনি একাডেমিক্যালি অনেক কিছু করে গেছেন, সেটা অন্তত আমার জানা ছিল না। তবে উনি এইটুকুনি জানি যে উনি থাকেন সাদেন অ্যাভিনিউতে, ওনার এক মেয়ে আছে, সে বোধহয় বম্বে না কোথায় থাকে। আমি গান বাজনার ব্যাপারটা উনি খুব ভালো বোঝেন বলে মনে হয়। তার কারণ আবার ওই আমি যত ওনার ইন্টারভিউ ইত্যাদি পড়েছি, তার মধ্যে একটা ইন্টারভিউয়ে উনি পথের পাঁচালীর যে ব্যাকগ্রাউন্ড স্কোর বা পথের পাঁচালীর যে রবিশঙ্করের দেওয়া যে মিউজিক, সেটা নিয়ে উনি খুব ডিটেলসে আলোচনা করেছিলেন এবং সেখানে কোন দৃশ্যে কোন রাগ, কোন যন্ত্র কি ব্যবহার করা হয়েছে, এই সমস্ত জিনিস বলেছিলেন। এবং যে ইন্টারভিউটা থেকে আমার মনে হয়েছিল যে ওনার সঙ্গীতের জ্ঞানটাও খুব ভালো। সে তো নিশ্চয়ই। তাহলে ইনফ্যাক্ট একটা প্রশ্ন যেটা সবসময় থেকে যায় পথের পাঁচালী দেখার পরে, যে ছবি, গল্প, সত্যজিৎ রায়, সুব্রত মিত্র ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বড়াল গ্রাম, কিন্তু তার সঙ্গে রবিশঙ্করের ওই যে ব্যাকগ্রাউন্ড স্কোর গুলো, সেটা নিয়ে অবশ্য আরেকদিন অন্য একটা আলোচনায় আমরা যাব। আজকে তুমি যেভাবে এই আলোচনাটা পুরোটা কন্ডাক্ট করলে, দুর্গা সম্বন্ধে তুমি আমাদের জন্য লিখেওছ, আর আজকে এই পুরো আলোচনাটাতে যেভাবে বিশ্লেষণ করলে এবং নানান রকম দিক দেখালে আমাদের দুর্গা চরিত্র, এর জন্যে তোমার মানে আমাদের তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এটা তোমাকে কিছুটা ফর্মালি বলছি, এই পর্যন্তই বলছি, কেন বেশি বললে তুমি পরে আমাকে বকাবকি করবে। কাজী হ্যাঁ, মানে এটা দর্শকদের একটা জিনিস বলা, ওই যেটা আমরা আলোচনা করছিলাম অপু দুর্গার রিলেশনশিপ, তার তো একটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। হ্যাঁ, কাজী এর বাইরে আর কি বলার, এই অপু দুর্গা তো চলবেই। কাজী আপনারা আমাদের এখানে, তোমাকেও অনেকে বলছেন অনেক ধন্যবাদ দিদি, হ্যাঁ তুমি এখন এই মুহূর্তে দুর্গা হয়ে আছো, আর আমরা অনেকে অপু হয়ে আছি, বুঝেছো? তা আপনারা আজকে আমাদের এখানে এসছেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। এবং আপনাদের তরফ থেকেও আমি ইন্দ্রাণী সেনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাহানি কাঞ্চিতের এই আড্ডায় আসার জন্য। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সামনের রোববার আমাদের যে চরিত্রটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে চারুলতা। চারুলতা এখনো তোমার জন্য বর্দি সব আসছে, উর্মিমালা লিখেছেন, ইন্দ্রাণীতি রিয়েলি এনজয়। শর্মিলা সেনগুপ্ত জিজ্ঞেস করছেন এটা কি পরে দেখা যাবে? নিশ্চয়ই দেখা যাবে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, এটা আজ কিছুক্ষণের মধ্যেই ওটা আপলোড হয়ে যাবে। ইউটিউবে গিয়ে কাহানি কাঞ্চেতি টাইপ করলেই আপনি পেয়ে যাবেন। আর সামনের রোববার দিনকে 7টার সময় চারুলতা আলোচনা করতে আসবেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপিকা নন্দিনী সেন, ডক্টর নন্দিনী সেন। তিনি আগেও আমাদের কাছে একবার এসেছিলেন, মহাশ্বেতা দেবীর উপরে তিনি একটা বই লিখেছেন, সেইটা আলোচনা করতে। নন্দিনী সেন আসবেন চারুলতা আলোচনা করতে। কাজে আশা করি আপনারা সবাই আবার সামনের রোববার দিন কাহানি কাঞ্চিতির এই আড্ডা রে 100-এ আপনারা আসবেন। আজকে আমাদের আগে অল ইন্ডিয়া রেডিওতে বলতো, আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।